আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই লেকচারটি শুনবে। যে অধ্যায় 11 জিনতত্ত্ব ও বিবর্তন, এই অধ্যায়ের পলিজেনিক ইনহেরিটেন্স নামক একটি টপিক সম্পর্কে তোমাদের আলোচনা করছি। তা আসো যে আমরা এই পলিজেনিক ইনহেরিটেন্স কিভাবে আলোচনা করব সে বিষয়টি লক্ষ্য করি। দেখো, এই পলিজেনিক ইনহেরিটেন্স সম্পর্কে আমরা আলোচনা করতে হলে প্রথমে আমাকে এর সংজ্ঞা সম্পর্কে ধারণা নিতে হবে যে পলিজেনিক ইনহেরিটেন্সটা কী এবং এর উদাহরণ ও বৈশিষ্ট্যগুলো কোন কোন ক্ষেত্রে এটা আমাদের পরিলক্ষিত হয়, আর জিনতাত্ত্বিক ব্যাখ্যা এবং ফলাফল এই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আসো বন্ধুরা, যে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বুঝতে হলে আমাকে আগে দুটি শব্দ সম্পর্কে জানতে হবে। সেটি হলো, এক, যেটাকে আমরা আলোচনা করতে পারি পলিজিন বা মাল্টিপল জিন কি, আর আরেকটা জানতে হবে ইনহেরিটেন্স। তাহলে পলিজিন বলতে আমরা যদি বলি, বাংলায় যদি বলতে চাই, তাহলে অনেকগুলো জিন, অনেক জিন বা মাল্টিপল জিন। আর ইনহেরিটেন্স হলো বংশগতি। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স হলো যে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত অনেকগুলো নন এলিলিক জিন সম্মিলিতভাবে যদি কোনো একটি জীবের পরিমাণগত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, তাহলে তাদের পলিজিন বা মাল্টিপল জিন বলে। আমি আরেকবার বলি বন্ধুরা, যে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত অনেকগুলো নন এলিলিক জিন সম্মিলিতভাবে যদি কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, তাহলে তাদের পলিজিন বলে। আর এই পলিজিনের বংশানুক্রমিক সঞ্চারণকে, অর্থাৎ এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারণকে পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজনীয় ইনহেরিটেন্স বা পরিমাণগত উত্তরাধিকারও হিসাবে কি করা হয়, এটাকে বলা যায়। তাহলে আমি আরেকবার বলি যে পলিজিনের যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে তা বংশানুক্রমে সঞ্চারণকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। আর এই পলিজিনটা প্রথম নামকরণ করেন বিজ্ঞানী কে ম্যাথার 1954-এ। এই জিনতত্ত্ববিদ তিনি এই পলিজিনটা নামকরণ করেন। আর পলিজিনের যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে, যে পলিজিন সাধারণত যে কোনো জীবের যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে তা গণনার চেয়ে পরিমাপটাকে বেশি বা পরিমাণটাকে বেশি কী প্রাধান্য দেয়। অর্থাৎ সেটার পরিমাণ কীরকম, যেমন আমার গায়ের বর্ণ কালো, সেটা তার চেয়ে একটু ফর্সা, তার চেয়ে একটু ফর্সা, এরকম যে বিভিন্ন পরিমাণ বিষয়টা, যেটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ বা ক্রমবর্ধিষ্ণু পরিমাণটা কি করে নির্ণয় করে। আর এই জিনগুলো, অনেকগুলো জিন যেহেতু থাকে, সেখানে এর কি হয় না যে প্রকটতা এটার উপরে বেশি প্রাধান্য পায় না। প্রাধান্য পায় হলো এটা কি ক্রমবর্ধিষ্ণু বা কিউমুলেটিভ যে ইফেক্টটা আছে তার উপরে এটা কি হয় নির্ভর করে। তাহলে আসো যে এই পলিজিন যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে পলিজিনের প্রধানত আমরা তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করি। এক, যে পলিজিন হলো একটি বৈশিষ্ট্য অনেকগুলো জিন দ্বারা কি হয় নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর আরেকটি বিষয় হলো যে এরা সাধারণত গণনার চেয়ে পরিমাণগত দিকটাই হলো বেশি প্রাধান্য হয় এই পলিজেনিক ইনহেরিটেন্সে। আর আরেকটি হলো এক্ষেত্রে অনেক জীবের যে বৈশিষ্ট্যের তার অনেক বৈচিত্র্যতা দেখা যায়। তাহলে এ হলো পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য। আর আমরা যেসব ক্ষেত্রে লক্ষ্য করব, আজকে আমি তোমাদের পড়াবো মানুষের ত্বকের বর্ণ দিয়ে, গায়ের বর্ণ দিয়ে। এটা ছাড়াও মানুষের উচ্চতা, ওজন, বিভিন্ন ধরনের রোগ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি ক্ষেত্রেও পলিজেনিক ইনহেরিটেন্সটা ব্যাখ্যা করা যায়। আর এর অস্বাভাবিক কারণে, অর্থাৎ পলিজেনিক ইনহেরিটেন্সের অস্বাভাবিকতার কারণে মানুষের কিন্তু বংশগত রোগ দেখা যায়। সেটি হলো ক্যান্সার, অটিজম এবং ডায়াবেটিস টাইপ 2 এই ধরনের রোগও দেখা যায়। তাহলে আশা করি তোমরা পলিজেন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। এবার এই পলিজেনকে যদি আমরা ব্যাখ্যা করি, আমি সাধারণত আজকে মানুষের ত্বকের বর্ণ দিয়ে এটি ব্যাখ্যা করব। তাহলে ত্বকের বর্ণের তোমরা জানো যে মানুষের যে ত্বকের বর্ণ আছে, এটি হলো যে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে যার যত বেশি থাকবে সে তত কালো বর্ণের হবে। যেমন আমরা যদি চিন্তা করি নিগ্রো, প্রচুর মেলানিন থাকে, তার চেয়ে একটু যদি কম মনে করি কালো,
তাহলে তার আরেকটু মেলানিন কম থাকে। এভাবে যারা আবার একটু শ্যামলা, এভাবে ফর্সা যদি আমরা চিন্তা করি, তাহলে মেলানিন এবং এই যে জিনগুলো, সেই জিনগুলো দ্বারা, এবং আমাদের যে চর্ম আছে সে সূর্যের আলো যে গ্রহণ করে, সূর্যালোকের গ্রহণ করার উপর ভিত্তি করে আমাদের দেহের ত্বকে মেলানিনটা সঞ্চিত হয়। আর এই জিন দ্বারা প্লাস সূর্যালোকের উপস্থিতির কারণে আমাদের ত্বকের বর্ণটা কি হয়, ভেরিয়েশন হয়। আর এই পলিজেনের উপস্থিতির কারণেই এটা মেইনলি ঘটে। তা খেয়াল করে এখানে যে একজন জিনতত্ত্ববিদ সিবি ডিভেনপোর্ট 1953-তে একজন নিগ্র পুরুষের সাথে একজন শ্বেতকায় স্ত্রীলোকের, শ্বেতকায় মানে সাদা চামড়া, তোমরা জানো যে তারা ক্রস ঘটিয়ে এই পলিজেনিক ইনহেরিটেন্সের ব্যাখ্যাটা দিয়েছেন। তিনি দেখেছেন যে এই বৈশিষ্ট্যগুলো একাধিক অর্থাৎ 2 বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা সেই উদাহরণটি দিয়ে তোমাদেরকে পলিজেনিক ইনহেরিটেন্সটা বোঝাচ্ছি। তাহলে আসো আমরা এবার জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে আমরা এটা কমপ্লিট করি। ওকে, লক্ষ্য করো বন্ধুরা যে আমরা যে মানুষের যে গায়ের বা ত্বকের বর্ণ সেটিকে আমরা ব্যাখ্যা করছি পলিজেনিক ইনহেরিটেন্স। লক্ষ্য করো যে আমরা প্রথমে মনে করো পিতা মাতা যেটাকে আমরা পিয়ন হিসাবে চিহ্নিত করলাম, যেহেতু প্রথম পিতামাতা বলছি, তাকে এই চিহ্ন দিলাম, তোমরা জানো এটার সাথে ক্রস ঘটালাম, আবার স্ত্রী চিহ্ন এটা কেমন। তাহলে এখানে তোমাদের একটু সাইডে খেয়াল করো যে ত্বকের বর্ণের যে মেলানিন যুক্ত জিন তার জন্য ধরলাম এ ও বি, ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি হলো মেলানিন যুক্ত জিন, আর স্মল এ ও স্মল বি হলো মেলানিন মুক্ত জিন। অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি যত থাকবে ত্বকের বর্ণ তত কালো হবে, অর্থাৎ মেলানিনের পরিমাণ বেড়ে যাবে। আর এই দুইটার পরিমাণ যত কম থাকবে তত আস্তে আস্তে করে ত্বকের বর্ণ উজ্জ্বল হবে। তাহলে আমরা আবারও বলছি ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বিকে ধরলাম মেলানিন যুক্ত জিন, আর স্মল এ এবং স্মল বিকে ধরলাম মেলানিন মুক্ত জিন। এবার খেয়াল করো তাহলে পিতামাতা এটা, এবার আমরা লিখলাম ফিনোটাইপ। তোমরা জানো যে ফিনোটাইপ হলো কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে ফিনোটাইপ পুরুষটা নেওয়া হয়েছিল নিগ্রো, আর এর স্ত্রীটা নিয়ে হয়েছিল শ্বেতকায়। তাহলে আশা করি দেখো, তাহলে ফিনোটাইপ এইটা হয়, তাহলে আমরা কী লিখব এবার, জিনোটাইপ হলো কোনো জীবের ফিনোটাইপের জিনের গঠন। তাহলে নিগ্রোর জন্য কী হবে জানো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, কারণ কুচকুচে কালো যেটা নিগ্রো, এই জন্য সবগুলো ক্যাপিটাল লেটার থাকবে। আর শ্বেতকায় তো তোমরা জানো সাদা বর্ণের, সেই জন্য এটাকে আমরা এ বি সব স্মল লেটার। এখানে একটি কথা বলে রাখি যে আমাদের একটি ধারণা যে আল্লাহ যে কালো হাজব্যান্ড ওয়াইফ যদি কালো হয় তাহলে সকল সন্তানই বুঝি কালো হয়ে যাবে, ফর্সা হলে দুজনে সকল সন্তান ফর্সা হবে না। আমরা এই উদাহরণের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে একটি ধারণা পাবো আশা রাখি। তাহলে দেখো যে গ্যামিট বা কেউ লিখে গ্যামিটটা আমরা কি করব, যদি একই রকম হয় তাহলে একটা করে নিলে হয়, কোনো বইতে এটা 2 বার লিখেছে, প্রয়োজন নেই। তাহলে এদিকে লক্ষ্য করো এ আর বি। এখন এই দুইটাকে যদি আমরা ক্রস ঘটাই তাহলে আমরা কি পাবো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। এটা কোন জেনারেশন, যেহেতু পিতামাতা তাহলে এটা আসবে F1 জনু, দ্যাট ইজ ফার্স্ট জেনারেশন। তাহলে F1 জনুর মনে আছে এই জিনোটাইপ হলে এই অক্ষরগুলো যেটাকে আমি চিহ্নিত করেছি, তাহলে এটা কি হবে, জিনোটাইপ। ক্লিয়ার। এবার আসো তাহলে এই সন্তানগুলো, এই 2 দম্পতির নিগ্রো আর শ্বেতকার যে প্রথম জেনারেশন যে সন্তানগুলি আসবে, সেই সন্তানগুলির গায়ের বর্ণ বা ত্বকের বর্ণনা কি হবে, ফিনোটাইপ। দেখ খেয়াল করো এখানে সবগুলো ক্যাপিটাল লেটার ছিল, দেখে নিগ্রো হয়েছে, কিন্তু এখানে দেখো একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার, অর্থাৎ 2টা ক্যাপিটাল লেটার 2টা স্মল লেটার। তাহলে এখানে বলতে হবে যে সন্তানটি কী হবে জানো, মিউলাটো মানে যেটাকে আমরা বলতে পারি মাঝারি বর্ণ বা শ্যামলা বলে চিহ্নিত করতে পারি। তাহলে আমরা বায়োলজিক্যাল ভাষায় এখানে লিখলাম মিউলাটো।
এখানে বলে রাখি আমরা অন্তর্বর্তী রঙও বলতে পারি বা শ্যামলাও বলতে পারি। তাহলে কি দাঁড়ালো যে প্রথম বংশে যত সন্তানগুলো হলো ছেলে বা মেয়ে যাই হোক সবগুলো মিউলাটো বা অন্তর্বর্তী রং অর্থাৎ নিগ্রো আর শ্বেতকার মাঝামাঝি একটি বর্ণ বা আমরা কি বলতে পারি একটু শ্যামলা প্রকৃতির বলতে পারি। তাহলে আশা করি আমরা F1 জেনারেশন পেলাম। এবার আমরা যেটা বের করব তোমরা জানো F2 জেনারেশন মানে নেক্সট জেনারেশন। এখানে একটি কথা বলে রাখি যে মানুষের ক্ষেত্রে ভাই বোনের মধ্যে সহোদরদের যাদের তাদের মধ্যে কিন্তু ক্রস ঘটানো সম্ভব না। তবে এখানে যদি আন্তঃপ্রজন্ম বলতে বোঝাচ্ছে কি যদি এরূপ জিনদারি কোনো ছেলে এবং মেয়ের সাথে যদি ক্রস ঘটানো হয় অর্থাৎ F1 জেনারেশনে যে জিনোটাইপটা পেলাম এই জিনোটাইপ দ্বারাই যদি কোনো এই হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে যে জেনারেশনটা আসবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কেমন? তাহলে লক্ষ্য করো আমরা এটা একটু মনে রাখবো যে প্রথম জেনারেশন। এবার আমরা আসবো F2 জেনারেশন। তার মানে F2 জেনারেশন দ্যাট ইজ আমি এখানে একটু লিখে নিই F2 জনু সমান F1 জনু ক্রস F1 জনু। এই অর্থাৎ F2কে যদি আমাকে পেতে হয় তাহলে F1 জনু ক্রস F1 জনুর মধ্যে অর্থাৎ এই বংশধরদের মধ্যে ক্রস ঘটাতে হবে। তাহলে আসো আমরা এখন লেখার স্টাইলটা সেম হবে। এখানে আমরা পিতামাতা P1-এর জায়গায় লিখলাম P2। পরীক্ষায় যে ধরনের অক্ষর যদি দেয়া থাকে বা পরীক্ষায় যে ধরনের হিন্টস দেওয়া থাকে সেই অনুযায়ী তোমরা অক্ষরগুলি ধরবে। তাহলে P2 চিহ্ন সেম থাকবে, এখানে নিগ্রো হবে না এখানে, কারণ কি F1 সব কিন্তু মিউলাটো। তার মানে এখানে কি হবে মিউলাটো, যেহেতু বলছি F2 F1 ইন্টু F1 দ্যাট ইজ এটাও মিউলাটো হবে। তারপরে আমাদের এখানে যেটা লিখবো সেটাও মিউলাটো হবে, মিউলাটো। এবার লক্ষ্য করো তাহলে মিউলাটো জিনোটাইপ আমরা নিচে কি পেয়েছিলাম দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। ঠিক সেম এই পাশে সেম জিনোটাইপ হবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। কেমন বন্ধুরা? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে F2 সমান সমান F1 ইন্টু F1। তার মানে মিউলাটো ইন্টু মিউলাটো, এখানেও যেটা জিনোটাইপ ওইটাও জিনোটাইপ সেম হবে। এবার আসো গ্যামিট নিয়ে আমরা এটা আমাদের এখানে দেখাবো না। লক্ষ্য করো এখানে একটু খেয়াল করবে যে এখানে গ্যামিটটা কিভাবে আসবে, যেহেতু চার রকম। তাহলে মনে রাখবে এইটাকে আমরা যদি মনে রাখার জন্য 1 ধরি, পরেরটা 2, তারপর এটা 3, তারপর এটা 4, এটা মনে মনে তুমি চিহ্নিত করবে 1 2 3 4। তাহলে গ্যামিট লেখার নিয়ম হলো 1 3 বা 1 3, যাক 1 3 1 4 2 3 2 4। এক পাশে এটা বুঝলে আরেকটা আমরা ক্লিয়ার মনে থাকবে। দেখো 1 3 1 4 2 3 2 4 দ্যাট ইজ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি। তাহলে এই পাশে যে চারটা গ্যামিট হবে এই পাশেও সেম একই জিনিস 1 3 1 4 2 3 2 4। তাহলে আমরা মোটামুটি গ্যামিট বের করে নিয়মটা শিখে গেলাম। এবার যে বিষয়টা খেয়াল রাখবে যে তোমরা জানো যে F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হয়। চেকার বোর্ডটা হলো যে আকার একটু নিয়ম শিখিয়ে দিই, এক পাশে যে কয়টি গ্যামিট থাকবে তার চেয়ে একটি কলাম ও একটি রো বেশি হবে। দ্যাট ইজ এখানে এক পাশে গ্যামিট আছে 4টি, 5টি কলাম এবং 5টি রো হবে। তাহলে আসো আমরা কি লিখবো এখন F2 জনুর ফলাফল F2 জনুর ফলাফল নিচে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো, এই কথাটা আমরা লিখবো চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো। তাহলে আমি যেহেতু নিচে আমার স্পেস না আমি উপরে এঁকে দেখাচ্ছি 5টি কলাম 5টি রো। তাহলে খেয়াল করো যে কিভাবে এটা আঁকতে হয়, 5টি কলাম 5টি রো। F2 জনুর ফলাফল দেখাচ্ছি। এখন 5টি কলাম তোমরা চেষ্টা করবে যাতে এটা বর্গক্ষেত্র আকৃতির হয়। একটু বড় করে আঁকবে তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। 5টি কলাম 5টি রো।
5টি কলাম 5টি রো। আর মনে রাখবে এইদিকে একটি দাগ দিয়ে এখানে বুঝাবো পুং গ্যামিট, এখানে লিখবো স্ত্রী গ্যামিট। কেমন? তাহলে দেখো পুং গ্যামিট, এই যে গ্যামিটগুলি আমরা অলরেডি জানি যে উভয় পাশে একই গ্যামিট হবে, এই লক্ষ্য করো সেম একই পাশে গ্যামিট একই হবে। এখন আমরা কি করবো জানো, এইটা দিয়ে সব 4টিকে গুণ করব উপরের, আবার সেকেন্ডটা দিয়েও সেম একটা দেখো, লক্ষ্য করো সকলে একটু বন্ধুরা, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, আবার ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি। ক্লিয়ার? এবার আসো ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি স্মল বি, নেক্সট লাইনে আমরা চলে গেলাম। এভাবে আমরা গুণ করতে থাকবো, খেয়াল করো। আর এটা খুবই কেয়ারফুলি করবে, কারণ এখানে যদি ভুল হয় আমাদের পরবর্তী ধাপগুলো কিন্তু ভুল হয়ে যাবে। লক্ষ্য করো এ এ বি পি, এ এ বি বি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ হোক বা ক্যাপিটাল বি হোক, তাহলে মনে করো আমি একটা জাস্ট বোঝানোর জন্য একটি এ দুইটা বি দিলাম। আমরা ইচ্ছে করলে দুইটা ক্যাপিটাল এ একটা বি একটা বি, অন্য যে কোনো, মোট কথা হলো 3টি ক্যাপিটাল লেটার থাকলে জেনারেশনটা হয়ে যাবে কালো। ওই যে আস্তে আস্তে মেলানিনের পরিমাণ কমতে থাকবে। আর যদি দুইটা ক্যাপিটাল লেটার দুইটা স্মল লেটার থাকে, যেমন আমরা F1 জেনারেশন দেখছি, এইগুলি হবে মিউলাটো বা শ্যামলা বা অন্তর্বর্তী রং মিউলাটো। এখন যদি একটা ক্যাপিটাল লেটার থাকে, সেটা যাই হোক, একটি ক্যাপিটাল লেটার থাকলে সেটা কি হবে, সেটা হবে তোমার মিউলাটোর চেয়ে একটু ফর্সা, মিউলাটোর চেয়ে একটু ফর্সা। তাহলে আমরা লিখি হালকা রং, হালকা রং। আর যদি সবগুলি স্মল লেটারের হয় তাহলে অবশ্যই শ্বেতকায় বা ফর্সা হবে, শ্বেতকায় বা ফর্সা। এই বিষয়টা আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করি, খেয়াল করো বন্ধুরা। তোমরা যদি এইটুকু মনে রাখো তাহলে বক্সের সবগুলি লেখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কীরকম দেখো, আশা করি তোমরা চেকার বোর্ডের নিয়মটা বুঝে গেছো। এখন এখানে আমরা কি ফিনোটাইপ লিখবো, যদি ক্যাপিটাল 4টা ক্যাপিটাল লেটার থাকে তাহলে লিখবো নিগ্রো, 3টি ক্যাপিটাল লেটার থাকলে লিখবো কালো, এইভাবে মনে রাখবে। 2টি ক্যাপিটাল লেটার থাকলে লিখবো মিউলাটো, আর একটি ক্যাপিটাল লেটার যদি থাকে তাহলে লিখবো হালকা রং, অর্থাৎ মিউলাটোর চেয়ে একটু ফর্সা। আর সবগুলো স্মল লেটারে থাকলে লিখবো সেখানে ফর্সা, যদি কোনো ক্যাপিটাল লেটার না থাকে, ফর্সা বা শ্বেতকায়। তাহলে দেখো এইভাবে আমরা জেনারেশনটা বক্সে লিখি। প্রথম ঘরে সবগুলো হবে নিগ্রো, একটা সবগুলো ক্যাপিটাল একটা নিগ্রো। আমি অন্য কালি দিয়ে লিখি, তোমাদের সুবিধা হবে। তাহলে কালার দিয়ে লিখি নিগ্রো প্রথম ঘরে, তারপরে হবে কালো 3টা ক্যাপিটাল, তারপরেটাও 3টা ক্যাপিটাল লেটার আছে, কালো হবে। তারপরে 2টা ক্যাপিটাল লেটার, সেটা হবে মিউলাটো, মিউলাটো আমি সংক্ষেপে লিখলাম। পরেরটা 3টি ক্যাপিটাল লেটার, দ্যাট ইজ কালো। পরেরটি 2টি ক্যাপিটাল লেটার, আমি বলছি যে 2টি ক্যাপিটাল লেটার 2টা স্মল লেটার থাকলে সেটা কি হয়ে যাবে, মিউলাটো। আর মিউলাটো, পরেরটাও মিউলাটো। নেক্সট যেহেতু একটা ক্যাপিটাল লেটার আছে, একটা ক্যাপিটাল লেটার থাকলে কী লিখবো আমরা, হালকা রং, একটা ক্যাপিটাল লেটার থাকলে। তারপর একটা 3টা ক্যাপিটাল লেটার আছে, দ্যাট ইজ কালো। 2টি ক্যাপিটাল লেটার আছে পরের ঘরে, সেটা হবে মিউলাটো। তারপরের ঘরে 2টি ক্যাপিটাল লেটার, মিউলাটো। একটি ক্যাপিটাল লেটার থাকলে হালকা রং, হালকা রং। 2টা ক্যাপিটাল লেটার আছে, এটা হবে কি মিউলাটো। আর একটি ক্যাপিটাল লেটার আছে হালকা রং, আর একটি ক্যাপিটাল লেটার আছে, দ্যাট ইজ হালকা রং। আর লাস্টে সবগুলি স্মল লেটার, কোনো ক্যাপিটাল লেটার নেই, দ্যাট ইজ শ্বেতকায়। তার মানে কি দাঁড়ালো, নিগ্রো আর শ্বেতকার যদি ক্রস ঘটানো হয় তাহলে তাদের F2 জেনারেশনে কি হবে, একটি নিগ্রো আসবে আর একটি শ্বেতকায় আসবে। বাকিগুলো বিভিন্ন জিনের কারণে, যেহেতু পলিজিন অনেকগুলি জিন দ্বারা ত্বকের বর্ণ নিয়ন্ত্রিত হয়, তাহলে বিভিন্ন কালার পরিলক্ষিত হয়। এখন দেখো আমরা এই বক্সের নিচে যে জিনিসটা লিখব সেটি হলো ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক
ফিনোটাইপিক অনুপাত সমান কি দাঁড়ালো? নিগ্রো চার কয় ধরনের আসে দেখো, নিগ্রো ইস টু কালো ইস টু মিউলাটো ইস টু কয় ধরনের আসছে ত্বকের বর্ণ? হালকা রং দেখো, নিগ্রো, কালো, মিউলাটো, হালকা রং, আর আরেকটি হলো কি শ্বেতকা ইস টু শ্বেতকা বা ফর্সা। তাহলে আমরা হিসাব করলে কি পাচ্ছি দেখো, নিগ্রো আসে কয়টা? একটি, তাহলে 1:, কালো কয় 1 2 3 4, দেখো আমরা যদি গুনতে থাকি কালো 1 2 3 4, তাহলে 4 কালো ইস টু মিউলাটো কয়টি দেখো 1 2 3 4 5 6 6, আবার হালকা রং কয়টা একটু গুনে দেখি, হালকা দেখো 1 2 3 4, আর শ্বেতকায় হলো 1জন। তাহলে কি দাঁড়ালো যে পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে যে আমাদের যে গায়ের বর্ণ, যে আমাদের বলতে যে নেক্সট জেনারেশন হলো নিগ্রো এবং শ্বেতকার বর্ণের, যাদের দম্পতিদের যে সেকেন্ড জেনারেশন যে সন্তানগুলো হলো, সেখানে ফিনোটাইপ হলো কয় ধরনের? 5 ধরনের, নিগ্রো, কালো, মিউলাটো, হালকা রং, শ্বেতকার। অর্থাৎ এদের 16টা জেনারেশন বাচ্চা সন্তান হলে তার মধ্যে একটি হয় নিগ্রো, 4টি কালো, 6টি মিউলাটো, 4টি হালকা রং ও 1টি শ্বেতকায় বা ফর্সা। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে ত্বকের বর্ণের জন্য অনেকগুলো নন এলিলিক জিন দায়ী, আর এই জিনগুলো বংশ পরম্পরায় আমাদের কি হয়ে যায়? পলিজেনিক ইনহেরিটেন্সের মাধ্যমে সঞ্চারিত হয়। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে আজকে আমি যে টপিকটা আলোচনা করলাম যে পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলে এবং একটি মানুষের ত্বকের বর্ণ দিয়ে এটি ব্যাখ্যা করলাম। এখন তোমাদের এই পড়াটি আমি আরেকটু রিভাইজ করার জন্য তোমাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছি, তাহলে দেখবা যে তোমাদের এই বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আসো বন্ধুরা, আমরা এখন মাল্টিমিডিয়ার মাধ্যমে আমাদের এই পড়াটুকু আবার রিভাইজ করি। তোমরা একটু ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো, আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। আসো আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে এটি পড়াই। বন্ধুরা তাহলে লক্ষ্য করো যে আমি যে তোমাদের পলিজেনিক ইনহেরিটেন্স বিষয়টি একটু মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখাচ্ছি। লক্ষ্য করো যে পলিজেনিক ইনহেরিটেন্স, দেখো ত্বকের বর্ণ, এখানে আমাদের হাতের বিভিন্ন লোকের বিভিন্ন হাতের কালার, ত্বকের বর্ণ দেখো বিভিন্নভাবে তোমাদের প্রেজেন্ট করছি। আর এই চিহ্নটা তোমাদের পরিচিত একটি হার্ট চিহ্ন, সকলের জন্য এটা খুবই পরিচিত চিহ্ন। তাহলে আমরা বিভিন্ন সময় এটা ব্যবহার করে থাকি। তাহলে আসো যে পলিজেনিক ইনহেরিটেন্স আমি একটু হাইলাইটিং করে যাবো, যেহেতু একবার পড়িয়েছি আমি মেন জিনিসগুলো বলবো। দেখো ভিন্ন ভিন্ন লোক আছে অবস্থিত অনেকগুলো নন এলিলিক জিন সম্মিলিতভাবে যদি কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়, তখন তাকে পলিজিন বা মাল্টিপল জিন বলে। ক্লিয়ার? আর এটা যে পলিজিনের বংশানুক্রমিক যে সঞ্চারণ, তাকে বলা হচ্ছে বহুজিনীয় বংশগতি বা পলিজেনিক ইনহেরিটেন্স বা পরিমাণগত উত্তরাধিকার, যেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বলে। ক্লিয়ার? পলিজেনিক ইনহেরিটেন্সের ফিনোটাইপের ক্রমাগত ভিন্নতা প্রদান করে। জিনতত্ত্ববিদ কে মাথার বলছি তোমাদের পলিজিন নামকরণ করেন। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার। নেক্সট দেখো পলিজেনিক ইনহেরিটেন্স কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পারি, পরিলক্ষিত হয়। মানুষের ত্বকের বর্ণ, উচ্চতা, ওজন, চোখের রং, বুদ্ধিমত্তা, এরকম করে হৃদরোগ, মানসিক অসুস্থতা, ভুট্টা বা গমের দানার রং, আরও অনেকগুলি আছে। এই জিনিসগুলো পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় বৈশিষ্ট্যগুলো। এটা ছাড়াও মানুষের কিছু বংশগতীয় রোগ আছে, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস টাইপ 2, এই বংশগতীয় রোগও পলিজেনিক ইনহেরিটেন্সের অ্যাবনর্মালিটির কারণে আমাদের দেখা দেয়।
তাহলে আসো আমরা এরপরে চলে যাই পলিজেনিক ইনহেরিটেন্সের মূল বৈশিষ্ট্য যেটা, এই ক্ষেত্রে কোনো জীবের ফিনোটাইপিক বৈশিষ্ট্যের 2 বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফিনোটাইপ মানে কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, যে ত্বকের কালার, চুলের কালার, হাইট, লম্বা ইত্যাদি, এই ধরনের বৈশিষ্ট্য 2 বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এদের মাত্রা গণনার চেয়ে পরিমাপ দ্বারা নির্ণয় করা হয়, এটা আমি অলরেডি তোমাদের বুঝিয়েছি। আর এ ধরনের বৈশিষ্ট্যে ব্যাপক বৈচিত্র্য পরিলক্ষিত হয়। দেখো ত্বকের বর্ণের বৈচিত্র্য দেখলে তোমরা কত ধরনের বৈচিত্র্য আসছে আমরা যে যখন আলোচনা করেছি। এবার লক্ষ্য করো যে এই পলিজিনটা তোমরা অলরেডি আমি বলছি যে মানুষের যে গায়ের একটি রঞ্জক পদার্থ মেলানিন আছে, এটি দ্বারা অর্থাৎ এই মেলানিন সঞ্চয়ের জন্য যে জিনের উপর এবং চর্ম দ্বারা গৃহীত সূর্যালোকের উপরে এই মেলানিনটা নির্ভর করে। আর এই মেলানিন তোমরা জানো সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের ত্বককে কী করে, রক্ষা করে। বিজ্ঞানী ডিভেনপোর্ট নিগ্রো এবং শ্বেতকায় ব্যক্তিদের রঞ্জকের পার্থক্যের জন্য 2 জোড়া জিন দায়ী এটি ব্যাখ্যা করেন। অলরেডি তোমরা দেখছো নিগ্রোর জন্য 2 জোড়া, আবার শ্বেতকার জন্য 2 জোড়া। এই জিনগুলো কোনো প্রকটতা দেখে না, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই জিনগুলো ভিন্ন ক্রোমোজোমে অবস্থান করে। এই জিনগুলো কোনো প্রকটতা দেখায় না, তবে এদের সমপরিমাণ ও ক্রমবর্ধিষ্ণু, দ্যাট ইজ কিউমুলেটিভ প্রভাব থাকে। নিগ্রোদের এই জিনগুলো অতিরিক্ত মেলানিন সঞ্চয়ে সাহায্য করে। তাহলে আমরা এই কথাগুলো আগেও বলছি, আবার আমরা একটু পড়ে নিলাম যাতে করে আমাদের এটা পুরা ক্লিয়ার হয়ে যায়। এবার লক্ষ্য করো যে আমরা মনে করি এ ও বি 2টি মেলানিন যুক্ত জিন ও এ ও বি 2টি মেলানিন মুক্ত জিন। তাহলে আমি অলরেডি বলছি তোমাদের, যদি ক্যাপিটাল এ 4টাই থাকে, ক্যাপিটাল এ না সরি ক্যাপিটাল লেটার 2 জোড়া জিন, অলরেডি ওই যে দেখালাম ডিভেনপোর্ট, তাহলে সবটা নিগ্রো হবে। আর যদি সবগুলি স্মল লেটারের হয় 2 জোড়া, সব কি হবে, শ্বেতকায় হবে। তাহলে আমরা ব্যাখ্যাটা চলে যাই সরাসরি। দেখো যে নিগ্রো, যেটা আমি তোমাদের এঁকে দেখালাম, নিগ্রো শ্বেতকায়, ফিনোটাইপ জিনোটাইপটা লক্ষ্য করো, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, 2 জোড়া জিন দায়ী এটার ক্ষেত্রে। তাহলে গ্যামিট কি লিখলাম, একটা 2টা একরকম হলে একটা করে নিলাম, এখানে একটা নিলাম, দ্যাট ইজ এটা আসলে এটা হলো F1 জনু জিনোটাইপ। আর ফিনোটাইপ হলে সবগুলোই মিউলাটো বা অন্তর্বর্তী রং বা মাঝারি বর্ণ, বা যেটাকে আমরা বলতে পারি শ্যামলা। তাহলে আশা করি তোমরা F1 জেনারেশনটা পেলে। এবার মনে আছে যে F1 F2 যদি বের করতে হয়, লক্ষ্য করো মিউলাটো ইন্টু মিউলাটো, দ্যাট ইজ F2 সমান F1 ইন্টু F1। তাহলে আমরা মিউলাটো দেখো F1 সেম গ্যামিট, মনে আছে 1 3 1 4 2 3 2 4, এই পাশে যেই গ্যামিট এই পাশে সেম গ্যামিট। তারপরে দেখো চেকার বোর্ড 5টি কলাম 5টি রো, গ্যামিট আমরা দাগটা কিন্তু এইভাবে দিতে হবে, কখনো এই দাগ এভাবে দেওয়া যাবে না। যদি এইভাবে দাও তাহলে কি বুঝাবে, পুং গ্যামিটটা আকাশে চলে গেছে, স্ত্রী গ্যামিট এখানে, এটাও মিন করে, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দাগটা এই পুং গ্যামিট স্ত্রী গ্যামিট। তুমি ইচ্ছে করলে এটা গ্যামিট চিহ্ন চেঞ্জ হতে পারে, যেহেতু উভয় পাশের গ্যামিট সেম, উভয় পাশের গ্যামিটটা এক হওয়ার কারণে তুমি যদি স্ত্রী গ্যামিট উপরে দাও, পুং গ্যামিটটা নিচে দাও, এটা ভুল হবে না। যাই হোক, তারপরে যে চিহ্নটা আগে ব্যবহার করবে সেটা আগে দিবে। এখন এইভাবে আমরা গুণ করলে, অলরেডি আমরা গুণের নিয়মটা শিখেছি, এটা দিয়ে 4টাকে গুণ করলাম, তোমরা দেখো। তাহলে আমি কি বলেছিলাম, যদি 4টি ক্যাপিটাল লেটার থাকে তাহলে নিগ্রো হবে, সবচেয়ে মেলানিন বেশি থাকবে, নিগ্রো হবে। 3টা ক্যাপিটাল লেটার থাকলে কালো, দেখো কালো, আমরা কালো পেলাম এইভাবে হিসাব করে, কালো গনে গনে আমরা 4টা পেয়েছি, দেখো কালো। 2টা ক্যাপিটাল থাকলে মিউলাটো হবে, সেটা ক্যাপিটাল এ হোক ক্যাপিটাল বি হোক, বা 2টা ক্যাপিটাল হোক বা 2টাই ক্যাপিটাল বি হোক, 2টা ক্যাপিটাল লেটার থাকলে মিউলাটো হবে। তাহলে আমরা মিউলাটো এইভাবে হিসাব করলাম। একটি ক্যাপিটাল লেটার থাকলে মিউলাটের চেয়ে একটু ফর্সা, যেটাকে আমরা বলবো হালকা রং, দেখো একটা ক্যাপিটাল লেটার থাকলে। আর যদি কোনো ক্যাপিটাল লেটার না থাকে তাকে শ্বেতকায় বা ফর্সা। এইভাবে হিসাব করে আমরা চেকার বোর্ডে F2 ফলাফলের যে চেকার বোর্ডটা আঁকলাম, সেখানে এটা ফিনোটাইপগুলি লিখলাম। এবার লক্ষ্য করো, লাস্টের দিকে আমরা চলে আসছি লেকচারের। এই যে দেখো যে মানুষের যে পলিজেনিক ইনহেরিটেন্সের ত্বকের বর্ণ দেখতে পাচ্ছি এখানে, যে ওই যে 16টা জেনারেশনভাবে আমরা বিভিন্ন কালার দেখতে পাই। এখানে হাত দিয়ে সুন্দর একটি সাইন, এটা পৃথিবীর মানুষ, বিভিন্ন কালার ফুল মানুষ একসাথে আছে, আর এই সময়ে তারা সবাই একসাথে আছে, একে অন্যের পরিপূরক হিসাবে আছে। তাহলে দেখো এই কালারগুলো পলিজেনিক ইনহেরিটেন্সের ব্যাখ্যার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝালাম। এবার ফলাফল থেকে আমরা কী পেলাম, সর্বশেষের দিকে চলে আসলাম, যে নিগ্রো একজন, কালো 4 জন, মিউলাটোর চেয়ে কালো, মিউলাটো অন্তর্বর্তী রং বা মাঝারি বর্ণ 6 জন, আমরা চেকার বোর্ড গনে গনে দেখলাম। হালকা রং বা মিউলাটোর চেয়ে ফর্সা 4 জন,
শ্বেতকায় বা ফর্সা একজন। তার মানে ফিনোটাইপিক অনুপাত দাঁড়ালো ত্বকের বিভিন্ন বর্ণের 1 জন নিগ্রো, 4 জন কালো, 6 জন মিলাটো, 4 জন হালকা, 1 জন শ্বেতকায়। দ্যাট ইজ 1:4:6:1। দ্যাট ইজ মানুষের যে ত্বকের বর্ণ সেটা মেলানিন দ্বারা ওই পলিজেনিক ইনহেরিটেন্স দ্বারা সঞ্চারিত হয়ে থাকে। আশা করি ক্লিয়ার। তবে লাস্টে একটি কোশ্চেন দেখো, আমাদের ছাত্রছাত্রীদের মাঝে কনফিউজিং সিস্টেম হয়, সেটা হলো পলিজেনিক ইনহেরিটেন্স এবং মাল্টিপল এলিল এক নয় কেন? এই দুটো আসলে এক না কেন? আমি একটি কথা বলে আজকে লেকচারটা শেষ করব। তাহলে যে পলিজেনিক ইনহেরিটেন্স হলো জীবের একটি বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত ভিন্ন ভিন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর মাল্টিপল এলিল হলো একই ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত একটি জিনের মিউটেটেড রূপ দ্বারা, একটা জিনের মিউটেটেড রূপ দ্বারা, পরিবর্তিত রূপ দ্বারা একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। তার মানে একই ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত একটি জিনের মিউটেটেড রূপ দ্বারা যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত সেটা হলো মাল্টিপল এলিল। আর পলিজেনিক ইনহেরিটেন্স হলো অনেকগুলো জিন দ্বারা ভিন্ন ভিন্ন ক্রোমোজোম অবস্থিত এই জিনগুলো দ্বারা যদি কোনো জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য কি ঘটে, সঞ্চারণ ঘটে, তাকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে আশা করি তোমরা শেষের টপিকটা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আমরা অনেক চলে আসলাম, অনেক একটি ক্লাস নিলাম বড়। তাহলে ভালো থেকো। যদি এটা ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সামনে আসব, সেই প্রত্যাশায় আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর তোমরা বাসায় বসে এটা অনুশীলন করবে, সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থেকো।